আচ্ছা, আজকে সেল সার্কেল এন্ড সেল ডিভিশন লেকচার 3। আজকে লেকচার 3 এন্ড লাস্ট লেকচার। নেক্সট বার আমি কোশ্চেন গুলো আমি অ্যাটাচ করে দেবো, দেখে নিবি তোরা। আচ্ছা, কি বলছি, আমি আগের দিন বলেছিলাম যে সেক্সুয়াল রিপ্রোডাকশন একমাত্র কোথায় হয়, একমাত্র না, সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় হচ্ছে হলে হচ্ছে কি মিওসিস হয়। আচ্ছা, মিওসিসের মেন তাৎপর্য কি? ভেরিয়েশন। মিওসিসের মেন যে বিষয় সেটা কি? ভেরিয়েশন। মিওসিস হয় কারণ ভেরিয়েশনের জন্যই হয়। মেন তাৎপর্য কি? ভেরিয়েশন। নতুন অপত্য তৈরি এবং তাদের মধ্যে নতুন জিনিস ঢোকাটাই হচ্ছে ভেরিয়েশন। আচ্ছা, সিগনিফিকেন্ট কি হয় না, সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় এবং গ্যামেটের অল্টারনেশন হয়, মানে কি নতুন গ্যামেট তৈরি এবং পুরনো গ্যামেট থেকে নতুন গ্যামেটের উৎপত্তি, সেটা হচ্ছে কি মিউসিসের মেন তাৎপর্য। এবং কমপ্লিট জিন ট্রান্সফার বা জিনেশন বলা হয়, কমপ্লিটলি অফ জেনারেশন। আচ্ছা, সেক্সুয়াল রিপ্রোডাকশন বা এই যে মিওসিস আমি বলছি কি প্রসেস হয়, প্রথমে ডিপ্লয়েড থাকে, আবার হ্যাপ্লয়েড হয় সেল, কখন আমি বলছি, তারপর ডিপ্লয়েড হয়। এই হচ্ছে কি মিওসিসের মেন স্টেপ। এই স্টেপে মিওসিস আর চলে, তাই না? আমি বলছি কি কি বলবো এটাকে, না গ্যামেটের জেনেটিক কনস্টিটিউশন ডিসাইড কোথায় হয়, অ্যানাফেজ টুতে। মানে কি বললাম, বললাম যে কমপ্লিটলি চেঞ্জ অফ জেনারেশন, এই কমপ্লিট চেঞ্জ কোন ফেজে হয়? অ্যানাফেজ টুতে হয়। অ্যানাফেজ টুতে কমপ্লিট চেঞ্জ হয় কা জেনারেশন, কমপ্লিট চেঞ্জ অ্যানাফেজ টুতে। আচ্ছা, এই যে অ্যানাফেজ টু কি হয় এখানে, অ্যাকচুয়াল মেনলি এখানে হয় কি, কি হয় না ক্রোমোজোম ডিভিশন হয়। ক্রোমোজোমের ডিভিশন হয় কোথায়? অ্যানাফেজ টু। ওকে, আচ্ছা, যে সেলে মিউসিস হয় তাকে কি বলে? মাইটোসাইট বলা হয়, মানে মিওসাইট, মাইটোসাইট মিওসাইট বলা হয়। মিওসাইট কি? ইন এ সেল দ্যাট ইজ কল্ড, বা ওই সেলটাকে বলা হয় কি মিওসাইট। যে সেলের উপরে মিওসিস হচ্ছে, এটা একটা সেল, এর উপরে মিওসিস হয়, এটাকে বলা হয় কি মিওসাইট বলা হয়। বোঝা গেল? আচ্ছা, এবারে কি, ধর সেল, একটা সেলের মধ্যে কি না, আহ, ধর 4টা সেল তৈরি হলো, মিওসিসে কি হয়? 4টা সেল তৈরি হলো। কটা সেল? 4 সেল। একটা, দুটা, তিনটা, চারটা, 4টা সেল হলো। এর মধ্যে এর মধ্যে কি 50% মধ্যে সমতা থাকে এবং দুটি সেল ভিন্ন হয়। যদি এই দুটো সেল সমান হয়, এই দুটো সেল ভিন্ন হয়, বা এই দুটো সেল যদি সমান হয়, এই দুটো সেল ভিন্ন হবে। তাহলে 50% সেলের মধ্যে ভিন্নতা লক্ষ্য করা যায়, আর 50% সেলের মধ্যে সেম জিনিস দেখতে পাওয়া যায়, তাই না? মানে কি, হাফ সেল মানে ইটস রিপ্রেজেন্ট সেল অফ রিডাকশন ডিভিশন, এটা তো মেন জিনিস। এছাড়াও কি বলো, 50% সেলের মধ্যে সমতা দেখতে পাওয়া যায় এবং 50% সেলের মধ্যে অসামঞ্জস্য দেখতে পাওয়া যায়। ওকে, আচ্ছা, এই হচ্ছে বিষয়। 50% সেলের মধ্যে সমতা দেখতে পাওয়া যায় আর 50% সেলের মধ্যে অসামঞ্জস্য দেখতে, এবং কি বলছি, 50-50 এটা থাকে, এর 50 এর 50,
এই দুটো সেলের মধ্যে সমতা, এই দুটো সেলের মধ্যে সমতা, বা এই দুটোর মধ্যে সমতা, এই দুটোর মধ্যে সমতা, এরকম যে কোনো চারটার মধ্যে যে কোনো দুটোতে 50% সমতা আর 50% মধ্যে অসমতা দেখতে পাওয়া যায়, তাই না? আচ্ছা, আমি এবারে আমি এসেছি মেন জিনিসে আসি, প্রোফেজে আসি, তাই না? প্রোফেজে চলে আসি। প্রোফেজ, প্রোফেজ না, আমি প্রথম থেকে শুরু করি। আচ্ছা, কি হয় প্রথমে? G1 ফেজ বা গ্যাপ 1 বা প্রি সিনথেসিস ফেজ। আচ্ছা, কি হয়? আমি প্রথমে সেল আঁকলাম যার মধ্যে ক্রোমোজোম ধাগা ধাগা আছে, তাই না? এবং আমি কি নিলাম? ক্রোমোজোম 2n ইকুয়াল টু 4 নিলাম, ডিএনএ ইকুয়াল টু কি হলো? 2c। সেম মাইটোসিসের মতন সবকিছু কন্ডিশন, আমি আর কিছু এইখানে কিছু বলছি না। G1 হলো এস ফেজ। কি হলো এখানে? এখানে হচ্ছে কি 2n ইকুয়াল টু 4, ডিএনএ ইকুয়াল টু 4c। কেন হলো জানিস তোরা, আমি আর বলবো না, ভেবে করবি। G2 ফেজ, G2 ফেজে কি হলো? 2n ইকুয়াল টু 4, ডিএনএ ইকুয়াল টু 4c, আর কিছুই হয় না এখানে। আচ্ছা, এবার মেইন জিনিস প্রোফেজে আসে। তাহলে সে লাগলো, এটা কি? এটা ক্রোমোজোম আছে। কি হলো? কি গুলো বাইরে চলে আসে? সেম জিনিস আগের মতো। কি গুলো বাইরে আসে? সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম গুলো বাইরে চলে আসে এবং জিলেশন হয় এবং সেন্ট্রোজোম গুলো পোলের দিকে চলে যায়। ওকে, আচ্ছা, এবার কি হয় এখানে? আর কি কি হয়? আমি এখানে কি নিব? 2n ইকুয়াল টু 4, ডিএনএ ইকুয়াল টু 4c। এটা কি? ক্রোমোজোম, ডিএনএ, তাই না? আচ্ছা, কি হয়? হোমোলোগাস পেয়ার অফ ক্রোমোজোম গুলো, এগুলো তো সব হোমোলোগাস পেয়ার অফ ক্রোমোজোম, এরকম হোমোলোগাস পেয়ার অফ ক্রোমোজোম আছে এগুলো। এই হোমোলোগাস পেয়ার অফ ক্রোমোজোম সব কি পাশাপাশি চলে আসে। আচ্ছা, এই যে পেয়ারটা, এগুলো কি বলা হয়? ডায়েট বলা হয়। হোমোলোগাস পেয়ার ক্রোমোজোমের ডায়েট গুলো কি হয়? এদের কি সেম সাইজ, আর কি সেম শেপ, আর কি অর্গানাইজেশনও সেম বা ওরিয়েন্টেশন। এদের ওরিয়েন্টেশন, সাইজ এবং শেপ সব সেম। আচ্ছা, এটা কেমন আছে না? ওয়ান মেন্ডেলিয়ান থ্রেড, দুটো অ্যালিল নিয়ে তৈরি, টু অ্যালিল, দুটো অ্যালিল নিয়ে তৈরি। আচ্ছা, কোথায় আছে? প্রেজেন্ট ইন টু হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে আছে, তাই না? আচ্ছা, এবারে ধর এটা কি, আমি ধর বললাম মাদারের একটা আর ফাদারের একটা। ফাদারের এন্ড ধর, মাদারের এন্ড 23, ফাদারের এন্ড 23, তাই না? এবারে কি হচ্ছে? কন্ডেনসেশন স্টার্ট হচ্ছে এখানে, তাই আমরা দেখতে পাচ্ছি কন্ডেনসেশন স্টার্ট হচ্ছে। এবার যে দুটো যে ক্রোমাটিড, এদের কি হচ্ছে? সাইনেপসিস হচ্ছে।
কি হচ্ছে, সাইনেপসিস হচ্ছে। সাইনেপসিস মানে কি, দুটো ক্রোমোজোম জুড়ে যাওয়া। সাইনেপসিস হয় কি হচ্ছে, জাইগোট কোন দেশে হয়, ইন জাইগোটিনে হয়। জাইগোটিন ফেজে সাইনেপসিস হচ্ছে। দিয়ে কি হচ্ছে, দুটো ক্রোমোজোম ডায়েট ছিল, দুটো ডায়েট জুড়ে গেল, ডায়েট প্লাস ডায়েট জুড়ে গেল। ডায়েট জুড়ে গিয়ে কি হলো, টেট্রাট বা বাইভ্যালেন্ট তৈরি হলো। কোন ডায়েট, এই যে দুটো ক্রোমোজোম ডায়েট ছিল, এই দুটো জুড়ে যাচ্ছে, সাইনেপসিস মানে কি দুটো সরে আসছে। বলো না, হোমোলোগাস পেয়ার অফ ক্রোমোজোম পাশাপাশি একে অপরের কাছে চলে আসে, এবং এরা কিভাবে থাকে, মেন্ডেলিয়ান থ্রেড বা দুটো অ্যালিলের উপরে থাকে, দুটো অ্যালিল বা মেন্ডেলিয়ান থ্রেড আকারে থাকে। এরা কি হলো, একে অপর দিকে সরে এলো, ডায়েট গ্রুপ যে টেট্রাট বা বাইভ্যালেন্ট হচ্ছে, টেট্রাট বা বাইভ্যালেন্ট, টেট্রাট বা বাইভ্যালেন্ট হচ্ছে, তাই না? আচ্ছা, এবং কি হলো, এদের মধ্যে জেনেটিক, বাইভ্যালেন্ট হওয়ার পর কিন্তু জেনেটিক মেটেরিয়াল এক্সচেঞ্জ হলো, জেনেটিক মেটেরিয়াল এক্সচেঞ্জ হলো। এবং যখন জেনেটিক মেটেরিয়াল এক্সচেঞ্জ হলো, দুটো জেনেটিক মেটেরিয়াল কখন এক্সচেঞ্জ হয় না, দুটো যখন জুড়ে যায়, এই দুটো যখন জুড়ছে, তখন জেনেটিক মেটেরিয়াল এক্সচেঞ্জ হচ্ছে। এই যে জোড়াটাকে কি বলা হয়, ক্রসিং ওভার। তাহলে সেই যে যখন জেনেটিক মেটেরিয়াল এক্সচেঞ্জ হচ্ছে, সেই স্টেপটাকে কি বলবো আমরা, ক্রসিং ওভার বলবো, তাই না? তাহলে এক্সচেঞ্জটি হচ্ছে জেনেটিক মেটেরিয়াল, এবং সেটা কখন হচ্ছে, ক্রসিং ওভারে হচ্ছে। ধর এরকম, আমি ছবিটা আঁকছি, হ্যাঁ, এখানে কি হচ্ছে, ক্রসিং ওভার হচ্ছে। জেনেটিক মেটেরিয়াল এক্সচেঞ্জ হচ্ছে এখানে, এক সেকেন্ড। তাহলে জেনেটিক কেমিস্ট্রি, তাহলে ক্রসিং ওভার কাদের মধ্যে হয়, আমি একটা কথা বলে দিই। ধর এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম। এই দুটো ক্রোমোজোমের, এই দুটো আছে, একটা ক্রোমোজোমের দুটো ক্রোমাটিডকে একসাথে কি বলা হয়, সিস্টার ক্রোমাটিড। দুটো মধ্যে এই দুটো আলাদা আলাদা ক্রোমোজোম কি বলা হয়, নন সিস্টার ক্রোমাটিড। তাহলে ক্রসিং ওভার যে হলো, এটা তো ক্রসিং ওভার হয়েছে। এই ক্রসিং ওভার কাদের মধ্যে হলো, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার হলো। আচ্ছা, কিন্তু কি হোমোলোগাস পেয়ার অফ ক্রোমোজোম, দুটো হোমোলোগাস পেয়ার অফ ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভার হলো। তাহলে সিস্টার ক্রোমাটিড কি হলো, এস শেপ আকার ধারণ করলো, এস শেপ আকার ধারণ করলো, তাই না? এস শেপ বাকেট স্টেট, সরি বাকেট স্টেট আকার ধারণ করলো,
তাই না? বাক্যের স্টেজ মানে কি বালতির আকার ধারণ করেছে, আদার্স কিছু না। দেখ আমি পুরো স্টেপটা বলছি। প্রথমে ক্রোমোজোম এরকম ছিল, প্রথমে ক্রোমোজোম এরকম ছিল, দুটো ক্রোমোজোম। যখন হোমোলোগাস পেয়ার অফ ক্রোমোজোম যখন একে অপরের কাছাকাছি চলে এলো তখন কেমন হলো? কাছাকাছি আসছে। দেখ, এবং এই স্টেজটাকে বলা হয় বাকেট স্টেজ, মানে বালতির আকার ধারণ করেছে ক্রোমোজোম গুলো। মানে কি হলো, নন সিস্টার ক্রোমাটিন গুলো ক্রসিং ওভার হলো এবং জুড়ে গেল একে অপরের সাথে। পরে জুড়ে গেল একে অপরের সাথে। তাহলে এটা কি ক্রসিং ওভার হলো, মানে কি কি জেনেটিক মেটেরিয়াল এক্সচেঞ্জ হলো। যখন ক্রসিং ওভার হচ্ছে, এই যখন ক্রসিং ওভার হচ্ছে, এরকম যখন ক্রসিং ওভার যখন হলো, যখন ক্রসিং ওভার হচ্ছে এই জায়গাটা ফাঁকা থাকছে না, এই অংশটাতে, এই অংশটা ফাঁকা থাকছে, এই অংশটাতে ক্রসিং ওভারের সময়, এই যখন ক্রসিং ওভার হচ্ছে এই অংশগুলোতে, তাহলে এই যে মাঝখানে গ্যাপটাতে এখানে কে থাকে, জেড ডিএনএ থাকে, জেড ডিএনএ প্রেজেন্ট, এই অংশটা কে থাকে, জেড ডিএনএ থাকে। আচ্ছা, এবং কত পার্সেন্ট? 0.3% জেড ডিএনএ থাকে, তাই না? আচ্ছা, এবং এই যে তখন সানেপসিস হয়ে গেছে এবং এখানে বাইভ্যালেন্ট বা টেট্রাড হয়েছে, ক্রসিং ওভার হলো, বাইভ্যালেন্ট টেট্রাড হলো, সাইনেপসিস হলো, এবারে ক্রসিং ওভার হলো। এরপরে প্রথম স্টেপটা কি ছিল? প্রথমে বাকেট স্টেজ ছিল, এরপরে কি হলো, বাইভ্যালেন্ট সাইনেপসিস হলো। যখন সাইনেপসিস কি বলা হয়, বাইভ্যালেন্ট বা টেট্রাড। আচ্ছা, এরপরে কি হলো, ক্রসিং ওভার হলো, মানে কি জেনেটিক মেটেরিয়াল এক্সচেঞ্জ, এবার এক্সচেঞ্জ হয়ে গেল। আচ্ছা, ক্রসিং ওভার যখন হলো, হ্যাঁ, তখন এই যে নডুল গুলো তৈরি হলো, এটা সাহায্য করে কে? নডুল ফর্মেশনে কে সাহায্য করে? জোড়ার কাছে কে সাহায্য করে? এনজাইমটার নাম কি? রিকম্বিনেজ। রিকম্বিনেজ, আচ্ছা, নডুল ফর্মেশন হলো। এবার কি হলো, নডুল ফর্মেশন হলো, ক্রসিং ওভার হলো, সবকিছু হয়ে গেল। এবারে তো ব্রেকিং করতে হবে, কাটতে হবে অংশটাকে, এই জেনেটিক মেটেরিয়াল কেটে গেল। কেমন করে কাটাবে? ধর এরকম দুটো ছিল, এই অংশগুলো কাটবে। তাহলে এখানে কে কে থাকবে? জেনেটিক মেটেরিয়াল সব এক্সচেঞ্জ হয়ে গেছে, যারা কেটে গেছে। তাহলে এক নম্বর হলো নডুল ফর্মেশন, কে করলো? রিকম্বিনেজ এনজাইম। দুই নম্বর কি হবে?
এক্সচেঞ্জ অফ পার্টস বাই ব্রেকিং, ব্রেকিং হবে পার্টস, এক্সচেঞ্জ পার্টগুলোকে। কোন পার্ট এক্সচেঞ্জ পার্ট আমি লিখছি না, ব্রেকিং কে করবে? এন্ডোনিউক্লিয়েজ। আচ্ছা, ব্রেকিং হয়ে গেল যখন, এবার এগুলো তো জুড়তে হবে। প্রথমে কি হয়েছিল, দুটো ক্রোমোজোম জুড়েছিল, এবারে ব্রেকিং হওয়ার পর ব্রেকিং অংশ যেগুলো থেকে, যে অংশতে জেনেটিক মেটেরিয়াল এক্সচেঞ্জ হলো, সেই মেটেরিয়াল তো মেন ক্রোমোজোমের সাথে যুক্ত হবে, তাহলে সেই জোড়ার কাজ কে করে? লাইগেজ। জয়েনিং কে কাজ করে? লাইগেজ। লাইগেজ হচ্ছে জয়েনিং এর কাজ করে। হলো, বোঝা গেল? সবকিছু কমপ্লিট হয়ে গেল। দেখ, যখন কি কি স্টেপ আমি বললাম, প্রথমে হলো বাকেট, সাইনেপসিস, ক্রসিং ওভার। ক্রসিং ওভার কি কি হলো? নোডুল ফর্মেশন হলো। যখন এই দুটো জুড়লো তখন নোডুল ফর্মেশন। ব্রেকিং হলো, যখন এই যে জুড়ে বেগ হয়ে গেল, ব্রেকিং হলো, তাকে কি বলা হয়? তাকে বলা হয়, সে কে কে করে? এন্ডোনিউক্লিয়েজ করে ব্রেকিংটা, এন্ডোনিউক্লিয়েজ। আচ্ছা, তারপরে জয়েনিং কি করলো? এই যে ব্রেকিং অংশগুলো জয়েনিং কি করলো? লাইগেজ জয়েনিং করলো, সবকিছু হয়ে গেল। এবারে দেখ ক্রোমোজোম গুলো কেমন দেখতে লাগছে। এক্স শেপ হয়ে গেল ক্রোমোজোম গুলো, এক্স শেপ স্ট্রাকচার নিল। এই স্ট্রাকচারকে বলা হয় কায়াসোমাটা। কায়াসোমাটা অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ার্স, মানে কি? এক্স শেপ সাইজ, এক্স শেপ স্ট্রাকচার। এক্স মানে অন্য এক্স নয়, সে এক্স আলাদা। এক্স হওয়ার পর যেমন স্ট্রাকচার নেয়, মুখের ভাব দেখা হওয়ার পর সেই স্ট্রাকচারটা হয়ে গেল, থোবড়ে গেল মুখটা কেমন একটা, তাই না? বড় হয়ে গেল মুখ, তাহলে এক্স শেপ একটা স্ট্রাকচার হয়ে গেল, তাই না? একে কি বলা হয়? কায়াসোমেটা বা ক্রসিং ওভার। ক্রসিং ওভার বা কায়াসোমেটা বা ক্রসিং ওভার বলা হয়। ওকে, এবারে কি হলো? সবকিছু হয়ে গেল। হ্যাঁ, এবারে কি হবে? ক্রোমোজোম গুলো একে অপরের দিকে, অপোজিট পোলের দিকে সরে যায়। তাহলে অপোজিট পোলের দিকে মুভ অন, অপোজিট পোল, তারপর মুভ অন অপোজিট পোল, তাই না? এবার তো এক্স হয়ে গেল, এক্স হওয়ার পর আর কি আর থাকলো? এক্স হওয়ার পর তো কিছু থাকে না। এক্স হওয়ার পরে কেউ কি থাকে? বন্ধুও থাকে না, কিছু থাকে না, সব সরে যায়। তাই এক্স হওয়ার পর কি হলো? অপোজিট পোলের দিকে সরে গেল। আমি এবারে অ্যাকচুয়াল সিকুয়েন্স আমি বুঝিয়ে যাই। প্রথমে কি হয়েছিল? প্রথমে বাকেট স্টেজ হয়েছিল। 1 নম্বর সিচুয়েশন। 2 নম্বর সিচুয়েশনে কি হয়েছিল? না, 2 নম্বর সিচুয়েশন বাইভ্যালেন্ট সাইন্যাপসিস হয়েছিল। এবং সেই কন্ডিশনটাকে কি বলা হয়? মানে ডায়েট গুলো জুড়ে, ডায়েট গুলো জুড়ে আপনি সাইন্যাপসিস হয়, তাই এগুলো বাইভ্যালেন্ট হোমোলোগাস পেয়ার অফ ক্রোমোজোম, বা তাকে কি বলা হয়? টেট্রা। আচ্ছা, 3 নম্বরে কি হয়েছিল? আহ আমি যেখানে বলি, সায়েন্স হওয়ার সময় দুটো ক্রোমোজোমের মিডিলে কে ছিল? জেড ডিএনএ ছিল। জেড ডিএনএ, জেড ডিএনএ এখানে কি ছিল? অকার্স ছিল। কত পার্সেন্ট? 0.3%। এখানে জেড ডিএনএ ছিল। আচ্ছা, এই জেড ডিএনএ কাজ কি আমি বলেছিলাম? আচ্ছা, বলে দিতাম। জেড ডিএনএ কাজ কি? জেড ডিএনএর কাজ হচ্ছে সাইনেপ সাইনেপ্টোমিয়াল নিয়াল কমপ্লেক্স তৈরি করা। টোনেমাল কমপ্লেক্স তৈরি করা, এটা জেড ডিএনএ কাজ করে। হয়ে গেল। এবারে কি হলো? ক্রসিং ওভার হলো 3 নম্বর। সীমা হতে কারা হেল্প করেছিল প্রথমে? না, জোড়ার জন্য কাজ ছিল, রুল জোড়ার জন্য কি করেছিল? রিকম্বিনেজ, শর্ট নোট বানাতো ওরা,
রিকম্বিনেন্স জোড়ার জন্য কোথায় কাজ করেছিল? নোডুল নোডুল কি করেছিল? ফরমেশন বা রিকম্বিনেশন ফরমেশন অফ নোডুল ফরমেশন করেছিল দূরে। 1 নম্বর দূরে কোন এ ছিল? এন্ডোনিউক্লিয়াস কি করেছিল? কাটিং এর কাজ করেছিল। কত সুন্দর জিনিসটা। এন্ডোনিউক্লিয়াস কি করেছিল? কাটিং এর কাজ করেছিল বা এক্সচেঞ্জ পাথ ব্রেকিং এর কাজ করেছিল বা ব্রেকিং। আচ্ছা 3 নম্বর কি ছিল? লাইগেজ ব্রেকিং এর পর জয়েনিং এর কাজ করেছিল। আচ্ছা হয়ে গেল ক্রসিং ওভার। তারপরে কি আসবে? কায়াসমাটা বা ডিসাইনেপসিস। সাইনেপসিস মানে কি? কায়াসমাটা মানে ভেঙে যাওয়া, এক্স হয়ে যাওয়া। এখানে এটা মনে রাখ, সাইনেপসিস মানে কি? প্রথম 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 দেখা, প্রথম প্রথম সব ভালো কথা একদম নিজের করে নেওয়া সাইনেপসিস। ক্রসিং ওভার মানে কি? দেখা হয়ে গেল, ভালো মতন কথা হলো, হ্যাঁ, জোড়াও হলো, এবারে দেখা গেল এ তার জিনিসটা খেয়ে নিল, সে তার কাছ থেকে কোনো ফায়দা নিল, ফায়দা নেওয়ার পর বলছে না আর দরকার নেই, আবার নতুন কিছু একটা করি, তখন ব্রেকিং করে দিল। ব্রেকিং করার পর কোনো একটা থার্ড পার্সন ব্যক্তি থাকলো যে লাইগেজের কাজ করলো, জয়েনিং করালো। কোনো ব্যাপার না, ওগুলো সব ঠিক আছে, এগুলো হয় বর্তমান পৃথিবীতে, সব চলতে থাকে। সেটা কি? কায়াসমাটার কাজ হয়ে গেল। ক্রসিং জয়েনিং করে দিল, লাইগেজের কাজ হয়ে গেল। এবারে কি হবে? কায়াসমাটা হবে। এক্স হয়ে গেল, রাস্তায় দেখা হলো, এ আর দিকে তাকাবে না, সেও তার দিকে তাকাবে না, হ্যাঁ, চলে যাবে একদম। তাই কি মানে ডিসাইনেপসিস। 4 নম্বর পয়েন্ট। ডিসাইনেপসিস কি হলো? এখানে এক্স হয়ে গেল, এক্স সেভ হয়ে গেল। ঠিক আছে, এবারে কি হবে? এক্স তো হলো, রাস্তাতে দেখা হলো, এখানেও ছিল, এও এখানে ছিল, তাই না? মুখটা একদম ভার হয়ে গেল, দুজন কথা বললো না কেউ কারোর দিকে, দুজন চলে গেল। তাহলে কি হলো? ডিস্টেন্স মেনটেন করলো, তাই না? আচ্ছা, তাই বলে টার্মিনালাইজেশন, টার্মিনালাইজেশন, টার্মিনাল হয়ে গেল, সরে গেল একে অপরের থেকে, দূরে চলে গেল। তাহলে এই হচ্ছে স্টেজ। এবারে আমি বলি, এটা তো প্রোফেজে হলো, এই ঘটনা বলো, প্রোফেজে কোন কোন পেজ হয়? প্রোফেজে কটা পেজ আছে? টোটাল প্রোফেজে 5টা পেজ আছে। 1 নম্বর পেজের নাম কি? টোটাল প্রোফেজে পেজ বলছি, লেকটোটিন। 2 নম্বর পেজের নাম কি? জাইগোটিন। 3 নম্বর পেজের নাম কি? প্যাকাইটিন। 4 নম্বর পেজের নাম কি? ডিপ্লোটিন। 5 নম্বর পেজের নাম কি? ডাইকাইনেসিস। লেপ্টোটিনে কি হয়েছিল? বুঝলাম, তো টার্ম গুলো বলে দেবো। বাকেট স্টেজ বা বালতি স্টেজ হয়েছিল। দেখা হলো, টিউশনে পড়তে গেল, দেখা হলো, মুখে মুখে হাসি হলো, কাছাকাছি আসার চেষ্টা করলো, মানে বালতির মতন খিচা শুরু করলো। বাকের সামনে বালতির আকার নিয়ে এসো, তাহলে মনটাও বালতির মতন আসা শুরু করলো, মানে খিচে চলে এলো, এমন সে বলে বাকেট স্টেজ হয়ে গেল, বাকেট স্টেজ হয়ে গেল। এবারে আস্তে আস্তে কথা বললো, এখানে কাছাকাছি চলে এলো, সাইনেসিস হয়ে গেল। এবং এখানে জেড ডিএনএ, সেই থার্ড ব্যক্তি এখানে থাকলো, জেড ডিএনএ কি করলো? কি করলো এখানে? সাইনেপসিস হওয়ার কাজ করলো, বা সাইনেপটিয়াল কমপ্লেক্স তৈরি করার কাজ করলো, তাই না? আচ্ছা, কেন বলবো বলে আমি ভুলেই যাচ্ছি। জেড ডিএনএ এখানে একটা টাইপ লিডার, এটা বলতেছি, জেড ডিএনএ ওয়ান টাইপ অফ লিডার। হ্যাঁ, তুই কর, তোরা যা, সে সবকিছুই করছে, থার্ড ব্যক্তি সবকিছু ঘোরাচ্ছে। জাইগোটিন। প্যাকাইটিনে কি হলো?
আচ্ছা, জেড ডিএনএ মানে অ্যাকচুয়ালি অনুঘটক, এটা অনুঘটক, ঠিক আছে, মধ্যস্থ। প্যাকাইটিনে কি হলো? প্যাকাইটিনে ক্রসিং ওভার। এই টার্মগুলো দেখে তোমরা বুঝতে পারবে, আগে তো আমি ডিটেলস বলে এলাম, টার্মগুলো দেখলে আমরা বুঝিয়ে নিই যে কোথায় কি কি আছে, না হলে বলিস আমার। ক্রসিং ওভার হলো, ক্রসিং ওভারে কি হলো, তিনটে নিউক্লিয়াস থাকবে, আচ্ছা, এই ক্রসিং ওভার এন্ড রিকম্বিনেশন। ডিপ্লোটিনে কি হলো, ক্রসিং ওভার তো হয়ে গেল, এবার ছাড়াছাড়ি হবে, ট্রান্সমাটা বা ডি সাইনেপসিস হবে। এন্ড ডি সাইনেপসিস, ডাইকাইনেসিস কি হলো, টার্মিনেলাইজেশন। তাহলে পুরো প্রোফেজ ফেজ কমপ্লিট করে দিলাম। এবারে কিসে আসি, মেটাফেজে আসি। মেটাফেজ, মেটাফেজে কি হবে, 2n ইকুয়াল টু কত হবে, 4 হবে। ডিএনএ কত হবে, কোন তো চেঞ্জ হচ্ছে না, 4c। তিনটা জিনিস হবে, কি হবে, স্পিন্ডেল ফাইবার ফর্ম হবে। ফাইবার ফরমেশন। আর কি হবে, আর কি হবে, মেটাফেজ প্লেট ফরমেশন হবে। ছবিটা কেমন হবে তাহলে, মেটাফেজে, মেটাফেজ ওয়ান আমি লিখতে ভুলে গেছি, ওটা প্রোফেজ ওয়ান, প্রোফেজ ওয়ান হবে ওটা, আগেরটা। এক সেকেন্ড, প্রোফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান। আচ্ছা, ছবি দিয়ে কি দেখতে পাচ্ছিস, ছবি দিয়ে কি দেখতে পাচ্ছিস, কে কোন দিকে আছে, মাইটোসিসে কি ছিল, না আর্ম বা ক্রোমাটিড গুলো কোন দিকে ছিল, পোলের দিকে ছিল। আর সেন্ট্রোমিয়ার কোন ক্লাস ছিল, ইকুয়েটর ছিল। এখানে কি দেখতে পাচ্ছিস, সেন্ট্রোমিয়ার থাকছে ইকুয়েটরে, এই সেন্ট্রোমিয়ার থাকছে তো পোলের দিকে, পোলের দিকে থাকছে। আচ্ছা, আর কি হচ্ছে না, ক্রোমাটিড গুলো কোন দিকে থাকছে, ইকুয়েটরের দিকে মুখ করে, দেখেন ইকুয়েটর এটা এই দিকে মুখ করে আছে, বা এটা যদি ওরকম ঘুরে দিকে, এটা গোল না, এটা তো গোলাকার পৃথিবী। ক্রোমাটিড কোন দিকে থাকছে, ইকুয়েটরের দিকে থাকছে, তাই না? মেটাফেজ ওয়ান এর কথা বলছি। এবারে কি হবে, অ্যানাফেজ হবে। অ্যানাফেজে কি হচ্ছে, 2n ইকুয়াল টু 4, dn ইকুয়াল টু 4c। মাইটোসিসে কি ছিল, অ্যানাফেজে ক্রোমোজোম, অ্যানাফেজ ওয়ান এটা, অ্যানাফেজ ওয়ান। মাইটোসিসের সময় কি হয়েছিল, না ক্রোমোজোম বেড়েছিল বা ডিভিশন হয়েছিল, 2n ইকুয়াল টু 8 হয়েছিল, এখানে কিন্তু সেম থাকছে। তার মানে কি, নো ক্রোমোজোম ডিভিশন। তাই এখানে ক্রোমোজোম কিছু ডিভিশন হচ্ছে না বলেই তো, হচ্ছে না বলে ক্রোমোজোমের কোনো ডিভিশন এখানে হচ্ছে না বলে কি হচ্ছে,
মিওসিস টু হচ্ছে, যাদের ক্রোমোজোম ডিভিশন হয় এবং প্রত্যেক চারটা সেল তৈরি হয় একটা সেল থেকে, ক্রোমোজোম ডিভিশন হচ্ছে না। তাহলে কি হচ্ছে, অ্যানাফেজে কি হচ্ছে, মেটাফেজ প্লেটটা ব্রেক হচ্ছে। আচ্ছা, আর কি হচ্ছে, এখানে বলছি রিডাকশন ডিভিশন। আচ্ছা, এটা পরে বলছি, এটা আমি লাস্টে বলছি একটু। আচ্ছা, কি হলো এখানে, কাইনেটোকোর কাইনেটোকোর কোর ফাইবারস কি করছে, পুল the chromosome with chromatids. With two chromatids. ছবি এঁকেছি, এগুলো প্রেজেন্টেশন দিলে ভালো হতো কিন্তু আমি করিনি। এখানে তো chromatids গুলো আছে। কি হচ্ছে, chromatids এর দিকে সরিয়ে নিচ্ছে, তাই না? আচ্ছা, এবারে কি হবে, এবারে কি হচ্ছে, টেলোফেজিয়াস। টেলোফেজ মানে কি, টেলোফেজ টু, এটা টেলোফেজ টু বলছে ওয়ান। টেলোফেজ মানে কি হচ্ছে না, দুটো আলাদা নিউক্লিয়াস হচ্ছে, দুটো নিউক্লিয়াস হচ্ছে, তাই না? ক্রোমোজোম কি করে থাকছে প্রত্যেক নিউক্লিয়াসে, কত করে ক্রোমোজোম থাকছে, কত করে ডিএনএ থাকছে প্রত্যেক নিউক্লিয়াসে। হুম, n ইকুয়াল টু টু, ডিএনএ ইকুয়াল টু টু সি হয়ে যাচ্ছে। এরকম কটা থাকবে, দুটো থাকবে, দুটো নিউক্লিয়াস, টু নিউক্লিয়াস। এটা করে নিউক্লিয়াস স্টেজ। এবারে কি হলো, সাইটোকাইনেসিস হবে, সাইটোকাইনেসিস বলে মিওসিস টু হবে, মিওসিস টু তে আছে, মিওসিস টু, মিওসিস টু তে আছে। জি ওয়ান, জি টু, জি ওয়ান, জি টু, জি ওয়ান এস, জি টু, ও তো সেম থাকবে সবগুলোতে। হ্যাঁ, কিন্তু এখানে কি এসে কি হবে, নো ডুপ্লিকেশন বা রেপ্লিকেশন, বা রেপ্লিকেশন কার, ডিএনএ। আমি এর একটা শর্ট টিক্স বানিয়ে পাঠিয়ে দেবো, দেখে নিস, তাই না? তাহলে প্রোফেস টু তে চলে আসে ফার্স্টে। স্পিন্ডেল ফাইবার কি কন্টিনিউয়াস ফরমেশন হবে, কি স্পিন্ডেল ফাইবার ফরমেশন হবে। কেমন কি থাকবে ফেজে, এন কত থাকবে, এন ইকুয়াল টু টু থাকবে, ডিএনএ কত থাকবে, টু সি থাকবে। হ্যাঁ, আচ্ছা, আর কি হবে, আর কি হবে, এগুলো কিন্তু দুটো, এখানে দুটো সেল আছে, দুটো সেলের মধ্যে চলছে, আমি একটাকে নিয়েছি, এই এন ইকুয়াল টু টু, একটার কথা আমি বলছি, তাহলে দুটো হলে কটা হবে, দুটোই থাকবে, এরকম দুটো থাকবে, এন ইকুয়াল টু টু, ডিএনএ ইকুয়াল টু টু সি, এরকম থাকবে, তাই না? এবারে মেটাফেজ হবে, মেটাফেজ টু।
মেটাফেজ টু তে কি হবে? মেটাফেজ প্লেট ফর্মেশন হবে। কথাগুলো মন দিয়ে শুন, বইয়ে তো অনেক নোট আছে, কথাগুলো শুনলে সেটা বুঝতে পারবে। মেটাফেজ প্লেট ফর্মেশন হবে। আচ্ছা, আর কি হবে? মাইটোসিসে কি ছিল? মাইটোসিসে কি ছিল? মাইটোসিসে ফর্মেশন কেমন, মেটাফেজ প্লেট ফর্মেশন কেমন ছিল? না, আর্মস বা ক্রোমাটিডস কোন দিকে ছিল? কোলের দিকে ছিল। আচ্ছা, আর কই কোন দিকে ছিল? সেন্ট্রোমিয়ার। হ্যাঁ, কোন দিকে ছিল? ইকুয়েটরের দিকে ছিল। ইকুয়েটরের দিকে ছিল। তাহলে আর্মস বা ক্রোমাটিড কোলের দিকে থাকবে, সেন্ট্রোমিয়ার কোন দিকে থাকবে? ইকুয়েটরের দিকে থাকবে। এটা হচ্ছে কি, কি বলবো একে? লাইক মাইটোসিস হয়। সেন্ট্রোমিয়ার ইকুয়েটর এন্ড ক্রোমাটিডস টুয়ার্ডস পোল, তাই না? এটা মাইটোসিস ছিল, এটা মাইটোসিসের। এখানে কি, এগুলো কি মিওসিস টু এ থাকবে বা মেটাফেজ, মেটাফেজ টু এর দিকেও এরকম থাকবে, সেম ভাবে থাকবে। আচ্ছা, এবারে কিসে আসি? অ্যানাফেজে আসি। কি হবে এখানে? ডিএনএ তো দুই ছিল, টু সি ছিল, তাই না? ডিএনএ তো কত ছিল? টু সি তো ছিল। এন কত হবে? ফোর হবে। এন ইকুয়াল টু ফোর হবে। ডিএনএ টু সি, এন ইকুয়াল টু ফোর। তার মানে কি, এখানে একমাত্র কি ডিভিশন হয়েছে? ডিভিশন অফ ক্রোমোজোম বা সেন্ট্রোমিয়ার। চেঞ্জ করেছে, ডিভিশন অফ সেন্ট্রোমিয়ার। তার মানে কি বলবো? ক্রোমাটিডস, ক্রোমোজোম মুভস টু অপোজিট পোল। তারপর কি হবে? ক্রোমাটিডস, ক্রোমোজোম অপোজিট পোল। টেলোফেজে আছে। অ্যানাফেজ টু, টেলোফেজ টু তে আছে। টেলোফেজ টু তে কি বলেছে? বলে নিউক্লিয়ার ডিভিশন, ডিভিশন অফ নিউক্লিয়াস। এটা কি, এখানে কি নিউক্লিয়াস? কটা নিউক্লিয়াস হবে? দুটো নিউক্লিয়াস হবে। কটা সেলে? ইন ওয়ান সেল। কেমন থাকবে? তাহলে এন ইকুয়াল টু কত হবে? টু হবে। ডিএনএ কত থাকবে? সি হবে। এখানে দেখ, আমি যখন প্রথম যখন সাইটোকাইনেসিস কত হবে প্রত্যেক সেলে? এন ইকুয়াল টু টু হবে। ডিএনএ ইকুয়াল টু কত হবে? ডিএনএ ইকুয়াল টু সি হবে। কটা সেল হবে এরকম? চারটা সেল হবে। এরকম চারটা সেল হবে, কারণ দুটো ওখানে ছিল। আচ্ছা, আমি একটা জিনিসটা বোঝানোর জন্য বলছিলাম, কোথায় গেল? আহ আমি যখন এখানে যখন অ্যানাফেজ, যখন আমি টেলোফেজ করেছিলাম, এখানে দেখ, এন ইকুয়াল টু টু এন, ডিএন ইকুয়াল টু সি, তাহলে এটা তো ডটার সেল সাইটোকাইনেসিস। এন ইকুয়াল টু টু সি, এটা ডটার সেল। ডটার সেল এটা। আর প্যারেন্ট সেল কোনটা ছিল? একদম প্রথমে যেটা আমি নিয়েছিলাম, এট ফার্স্ট কত নিয়েছিলাম? কত নিয়েছিলাম? টু এন ইকুয়াল টু ফোর, ডিএন ইকুয়াল টু সি। তাহলে কি চারটা থেকে দুটো হয়ে গেল না? দুটো হয়ে গেল। প্রথমে প্যারেন্ট সেল কত ছিল?
ইকুয়াল টু 4 2C। তাহলে এটা কি রিডাকশন ডিভিশন মিউসিস 1? মিউসিস 1 কি রিডাকশন ডিভিশন, ক্রোমোজোম কমেছে। কিন্তু দেখ যখন মিউসিস 2 যখন করছি, প্যারেন্ট সেল কত ছিল? n ইকুয়াল টু 2 2C প্যারেন্ট সেল ছিল। যখন ডটার সেল এলাম, n ইকুয়াল টু কত হলো? 2 হলো। ডিএনএ কত হলো? C হলো। তাহলে এর ক্রোমোজোম সমান। তাহলে মিউসিস 2 কি ইকুয়েশনাল ডিভিশন। মিউসিস 2 ইকুয়েশনাল ডিভিশন। বোঝা গেল তাহলে কেন মিউসিস 1 হ্রাস বিভাজন এবং কেন মিউসিস 2 হচ্ছে সমবিভাজন, সরি মিউসিস 1 হ্যাঁ সমবিভাজন। বুঝতে পারলে এবারে? এক সেকেন্ড স্লাইড একটু করুন, আর একটু জিনিস আছে হয়ে যাবে। এবারে কি কন্ট্রোল অফ সেল সার্কিট। হ্যাঁ আরেকটা বলে দিই, এদের মধ্যে কি 50% হচ্ছে প্যারেন্টাল এবং 50% হচ্ছে নিউট্রাল বা ডটার সেল। একটু আগে আমি বলেছিলাম, প্রথম লেকচার শুরু হওয়ার সময় বলেছিলাম। কথাগুলো শোন, নোট যদি নোট দিয়ে দেবো বলিস, নোট তো ইউটিউবে যদি লাগে আমি দিয়ে দেবো। কথাগুলো শোন, মেন জিনিস কথা শুনে এনসিআরটি পড়, সব পাবি। এবারে কি কন্ট্রোল অফ সেল সার্কেল, সেল সার্কেল কন্ট্রোল। বা রেগুলেশন অফ সেল সার্কেল। কি ছিল? G1 S G2 M এরকম করে সেল ঘুরছে। তাই না? আচ্ছা, দুটো চেক পয়েন্ট আছে। কোন কোন চেক পয়েন্ট দুটো? একটা হচ্ছে G1S আর হচ্ছে G2M, তাই না? আচ্ছা, কি হয় এখানে, কোথায় কোথায় এইগুলো হচ্ছে কি, এবং এদের মধ্যে একটু সাইক্লিন প্রোটিন আছে। কি কি সাইক্লিন প্রোটিন আছে? একটা হচ্ছে এস সাইক্লিন আর একটা কি এম সাইক্লিন, দুটো সাইক্লিন প্রোটিন আছে। আচ্ছা, যখন কি হয়, এগুলো তো কাইনেজ এনজাইম। কোন আচ্ছা সাইক্লিন, যেটা আমি বলছি সাইক্লিন সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ বলা হয়, ফুল ফর্ম সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এস সাইক্লিন এবং এস সিডিকে, এস সাইক্লিন এবং এস সিডিকে, সিডিকে মানে কি সাইক্লিন ডিপেন্ডেন্ট প্রোটিন। তাহলে এস সাইক্লিন অ্যাক্টিভ হয়, তাই না? সো সেল যখন এখানে কি, এখানে এস সাইক্লিন, এখানে এম সাইক্লিন, এই এস সাইক্লিন কখন অ্যাক্টিভ হয়, বা G1 এস এর সময় যে G1 এস এ কোনটা থাকে চেক পয়েন্ট, এস সাইক্লিন চেক পয়েন্ট থাকে। G2M এ কোনটা থাকে, এম সাইক্লিন চেক পয়েন্ট থাকে। এগুলো অ্যাক্টিভ হয় কখন, যখন এস সাইক্লিন এবং এস সিডিকে প্রোটিন, এগুলো সাইক্লিন প্রোটিন, এস সাইক্লিন এবং এস সিডিকে প্রোটিন, এই দুটো যখন অ্যাক্টিভ হয়, যুক্ত হয়, তখন এস সাইক্লিন অ্যাক্টিভ হয়। কিসে কিসে অ্যাক্টিভ হয়? এস সাইক্লিন প্লাস এস সিডিকে যখন অ্যাড হয়, কি হয়, এস সাইক্লিন অ্যাক্টিভ হয়। আবার যখন, তাহলে সাইক্লিন প্রোটিন কখন সেপারেট পাবে বা চলে যাবে, না কাইনেজ এ সাইক্লিন প্রোটিন টুকরোতে ভেঙে যায় এবং এনজাইম
ইনঅ্যাক্টিভ হয়ে যায়। আবার এম সাইক্লিন কখন হয়, এটা 1 নম্বর গেল। কখন অ্যাক্টিভ হয়? এম সাইক্লিন প্লাস এমসিডিকে, তখন কি হয়? এম সাইক্লিন অ্যাক্টিভ হয়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে জি1 এস এর আগে কে থাকে? জি1 এস এর মধ্যে কে থাকে? এস। জি2 এম এর মধ্যে কে থাকে? এম। এর হচ্ছে চেক পয়েন্ট, এস এবং এম। জি1 এস এটা চেক পয়েন্ট, জি1 এস চেক পয়েন্ট, জি2 এম চেক পয়েন্ট। কটা সাইক্লিন প্রোটিন থাকে? দুটো সাইক্লিন প্রোটিন, এস সাইক্লিন এবং এম সাইক্লিন। এরা কখন অ্যাক্টিভ হয়? না, যখন এস সাইক্লিনের সঙ্গে এস সিডিকে প্রোটিন, সিডিকে মানে কি? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, যখন অ্যাড হয় তখন এস সাইক্লিন অ্যাক্টিভ হয়। এম সাইক্লিনের সঙ্গে এম সিডিকে যখন অ্যাড হয় তখন এম সাইক্লিন অ্যাক্টিভ হয়। যখন এদের যখন কাজ হয়, এরা তখন কি এনজাইম, এরা ভেঙে যায়, সাইক্লিন প্রোটিন টুকরোতে ভেঙে যায়। কাইনেজ কিসের? সাইক্লিন প্রোটিন সেপারেট হয়ে কাইনেজে সেপারেট হবে, এদের যখন কাজ কমপ্লিট হয়ে যায় তখন, এবং সাইক্লিন প্রোটিন টুকরো টুকরো হয়ে ভেঙে যায় এবং এনজাইম ইনঅ্যাক্টিভ হয়ে যায়। কোন এনজাইম? জি1 এস, জি2 এম, এগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায় এবং এদের কাজ কমপ্লিট হয়। এরকম কেন সেল রেগুলেট হয়? সেগুলো রেগুলেশনে কিসের প্রয়োজন? কি না, আমাদের সেল ক্যান্সার সেল তৈরি হচ্ছে কিনা, আমাদের সেলের মধ্যে কোনো এক্সট্রা গ্রোথ হচ্ছে কিনা, এগুলো জানার জন্য বা এগুলো দেখার জন্য, চেকিং এর জন্য। হর রাস্তার, এটা একটা রাস্তা, যে রাস্তার মধ্যে ট্রাক গাড়ি সবকিছু চলছে, কোন ট্রাকের মধ্যে আতঙ্কবাদী আছে, কোন ট্রাকের মধ্যে বোম আছে, কোন ট্রাকের মধ্যে চোরাকারী কারবার আছে, সেগুলো জানার জন্য প্রত্যেক জায়গায় চেক পয়েন্ট আছে। সেরকম এক্স চেক পয়েন্ট আর এস চেক, এস এবং এম চেক পয়েন্ট, এই চেক পয়েন্ট গুলো এগুলোকে কন্ট্রোল করে এবং দেখে। এইগুলো অ্যাক্টিভ কে করে? এস সাইক্লিং এবং জি সাইক্লিং, এবং এদের মধ্যে কে যুক্ত হয়? এস সিডি কে এবং এম সিডি কে অ্যাক্টিভ করে এবং এগুলোকে দেখে। ঠিক আছে, রেগুলেশন অফ সেল সাইকেল আর কিছু নেই। একবার ইনিশিয়েটিভ ভালো করে পড়বি, সমস্ত কোশ্চেন করতে হবে, গ্যারান্টি দিয়ে বললাম, কোনো কিছু ছাড়া হয়নি, সবকিছুই করিয়েছি যেটুকু প্রয়োজন নিটের জন্য, এর বেশি একটুও করায়নি। কিছু কিছু জিনিস এক্সট্রা আছে। ঠিক আছে, কোনো কিছু প্রবলেম হলে তোরা আমাকে বলিস, আমি আরো ভালো করে করার চেষ্টা করবো। আচ্ছা।